আসসালামু আলাইকুম। সম্মানিত অভিভাবক, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং লাইভ ক্লাস অংশগ্রহণকারী সকলকে জানাই বিরামপুর আইসিটি স্কুল এবং আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের এই যে তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পঞ্চম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় পাঠ 4 নিয়ে আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের যে ষষ্ঠ অধ্যায় আলোচনা জলবায়ু ও দুর্যোগ, সেই আলোচনা আমি শুরু করছিলাম। এর আগে আমি নদী ভাঙ্গন, খরা এগুলো নিয়ে আলোচনা আমি করেছি। তো এই পাঠে যে আলোচনা আছে সেই আলোচনা আমরা একটু দেখে নিতে পারি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বইটা খুলে সামনে বসে থাকবে, ক্লাস দেখবে বইটা নিলে, তাহলে তোমাদের একটু সুবিধা হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন একটু দেখব তাহলে পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ষষ্ঠ অধ্যায় পাঠ 4 আলোচনা কি। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আজকের যে পাঠ সেই পাঠে আলোচনা হলো ভূমিকম্প, যাকে আমরা ইংরেজিতে আর্থকুয়েক বলি। তাহলে আজকের যে পাঠ সেই পাঠের আলোচনা হলো ভূমিকম্প। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে ভূমিকম্প যে আলোচনা হবে, তাহলে এই আলোচনার শেষে আমরা কোন বিষয়গুলো জানতে পারবো, সেই শিখন ফল সেটা আমরা একটু দেখে নিই। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাস শেষে বা এই আলোচনা শেষে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে সেই বিষয়গুলো আমরা একটু দেখে নিতে পারি। তাহলে দেখো, যে শিখন ফল ভূমিকম্প কি সেটা বলতে পারবে। তাহলে ভূমিকম্প বলতে কি বোঝায় সেটা তোমরা বলতে পারবে। ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলো চিহ্নিত করতে পারবে। তাহলে ভূমিকম্প প্রবণ যে অঞ্চলগুলো, যে অঞ্চলে বেশি ভূমিকম্প হয় সেই অঞ্চলগুলোকে তোমরা চিনতে পারবে। আবার ভূমিকম্পের কারণ কি জানতে পারবে। তাহলে ভূমিকম্পের কারণ কি সেটাও তোমরা জানতে পারবে। আবার ভূমিকম্প মোকাবিলায় করণীয় জানতে পারবে। তাহলে ভূমিকম্প কেন হয়, যে কারণ, এবং ভূমিকম্প মোকাবিলায় আমাদের কি করতে হবে সেই বিষয়গুলো তোমরা জানতে পারে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো এখন আমরা আলোচনা শুরু করি। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে তোমরা দেখতে পাচ্ছ ভূমিকম্প, এই যে ভূমিকম্পের ফলে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, ভূমিকম্প হলে কি ঘটে। এই যে কিভাবে রাস্তাঘাট ফাটল ধরছে দেখো, তোমরা লক্ষ্য করো, এটা একটা ভূমিকম্পের ফলে এই যে দৃশ্যটা, এই ছবিটা হয়েছে ভূমিকম্পের ফলে। এই যে মাটি ফেটে গেছে এটা। তাহলে আমাদের জানা দরকার আসলে ভূমিকম্পটা কি। আমরা জানি যে এই পৃথিবীর যে কঠিন ভূত্বক, যে আমরা এই যে পৃথিবীতে বসবাস করেছি তার যে ভূত্বক আছে, তাহলে পৃথিবীর এই কঠিন ভূত্বকের কোনো অংশ তাহলে প্রাকৃতিক কোনো কারণে অল্প সময়ের জন্য যখন কেঁপে ওঠে, তখন সেই ভূত্বকের আকস্মিক এই কম্পনকে আমরা ভূমিকম্প বলি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু জেনে নাও। তাহলে ভূমিকম্প হচ্ছে যে এই পৃথিবীর কঠিন ভূত্বকের যে কোনো অংশ প্রাকৃতিক কোনো কারণে অল্প সময়ের জন্য যখন কেঁপে ওঠে, তখন তাকে আমরা এই আকস্মিক পরিবর্তন বা আকস্মিক কম্পনকে আমরা ভূমিকম্প বলবো। তাহলে এই ভূমিকম্প হওয়ার ফলে যে বিষয়টা হয়, তাহলে ভূমিকম্প একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। এটা কোনো মানবসৃষ্ট দুর্যোগ না, এটা প্রাকৃতিক দুর্যোগ। এটা আকস্মিক ঘটে যায়, নিমিষেই সবকিছু ধূলিসাৎ করে দিতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো, এই যে এখন আমি দাঁড়িয়ে তোমাদের যে ক্লাসটা আমি নিচ্ছি, এখানে হঠাৎ করে ভূমিকম্প হতে পারে। তাহলে এই ভূমিকম্প হওয়ার ফলে আমরা কি করতে পারি, এই মোকাবেলা কি করতে পারি, তাহলে একটু সহানু পর্যায়ে আছে, এই বিষয়গুলো আমরা দেখব। আমরা জানি যে বাংলাদেশ পৃথিবীর মধ্যে একটি ঝুঁকিপূর্ণ এলাকা বাংলা ভূমিকম্পের জন্য। তাহলে এই ভূমিকম্প বিভিন্নভাবেই হতে পারে। বড় ধরনের ভূমিকম্প হতে পারে, মাঝারি হতে পারে, আবার মৃদু ভূমিকম্প হতে পারে। আবার আমরা জানি কোনো কোনো জায়গায় পরপর 2-3 বার করে ভূমিকম্প হয়। জাপানে যখন সবচেয়ে বেশি হয় ভূমিকম্প, আমরা জানি যেখানে পরপর অনেকবার ভূমিকম্প হয়ে থাকে। তাহলে ভূমিকম্প বড় ধরনের হয়, মাঝারি হয় এবং মৃদু হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানলাম আসলে ভূমিকম্প কি সেটা আমরা জানলাম। এটা একটা প্রাকৃতিক দুর্যোগ। মানে প্রাকৃতিক দুর্যোগ আছে, আমাদের দুর্যোগ 2 প্রকার, মানবসৃষ্ট আর প্রাকৃতিক। আর ভূমিকম্প আছে প্রাকৃতিক দুর্যোগ।
সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে এখানে তোমরা একটু লক্ষ্য করো, এইটা একটা পৃথিবীর ম্যাপ, এই যে পৃথিবীর মানচিত্র। তাহলে এই মানচিত্রটা আমরা কোন ভৌগোলিকভাবে যে অবস্থান বা বাংলাদেশের অবস্থান এটা জানার জন্য আমরা মানচিত্র ব্যবহার করি। মানে ভৌগোলিকভাবে কোন অঞ্চলটা, কোন দেশটা কোন জায়গায়, এটা জানার জন্য আমরা মানচিত্র ব্যবহার করি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, এই যে একটা কথা তোমার বইয়ে, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ ভূমিকম্পে নিশ্চিত ঝুঁকিতে রয়েছে। তাহলে ভৌগোলিক অবস্থান কি? তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো, এই যে বাংলাদেশ, এই বাংলাদেশে তোমরা কেউ উত্তর অঞ্চলে জন্মগ্রহণ করেছো, কেউ আবার দক্ষিণ অঞ্চলে জন্মগ্রহণ করেছো। তাহলে আমরা জানি কি ভৌগোলিকগতভাবে দক্ষিণ অঞ্চল কি বন্যা প্রবণ, ঘূর্ণিঝড় প্রবণ, মানে জলোচ্ছ্বাস নদী এগুলা পরিমাণটা বেশি। আর আমাদের উত্তর অঞ্চল কি স্বাভাবিকভাবে এখানে নদী নালার সংখ্যা কম, এখানে আছে তোমার খরার পরিমাণটা বেশি, উষ্ণায়নের পরিমাণটা বেশি। তাহলে এটা কিভাবে? এটা জন্মগত, আমরা এটা ভৌগোলিকভাবে সব এলাকায় একই মতো আবহাওয়া বিরাজ করে না। এই যে পৃথিবীর মানচিত্র, আমরা যদি বাংলাদেশের অবস্থানটা হতো আমেরিকার দিকে, তাহলে কি হতো? সেখানে শীত প্রধান দেশের দেশগুলো, তাহলে শীত বেশি হতো। তাহলে এই যে আমরা এখানে যে আমাদের গরমের উষ্ণতার পরিমাণটা বেশি, আমাদের এদিকে শীত কম হয়, এইটা আমাদের ভৌগোলিকভাবে এটা আমরা হয়েছে। তাহলে এই যে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের যে ভৌগোলিকভাবে যে অবস্থানটা, সেই অবস্থানটা কারণ হচ্ছে এই নিশ্চিত ভূমিকম্প হবে। তাহলে বাংলাদেশের অবস্থান, সেই অবস্থান হচ্ছে নিশ্চিত ভূমিকম্প। যে অঞ্চলগুলোতে ভূমিকম্প হয় তার মধ্যে বাংলাদেশের অবস্থানও রয়েছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ম্যাপে দেখলে যে এই বাংলাদেশ, এই যে এখানে বাংলাদেশের অবস্থান, এই যে তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়া, এই যে এখানে বাংলাদেশের অবস্থান, এই যে চীন, এই যে বাংলাদেশ, নেপাল আছে এখানে। তাহলে ভৌগোলিকভাবে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। আমরা জানি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ, আমরা এশিয়ার মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ আমরা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, হ্যাঁ, তোমরা একটু লক্ষ্য করো যে বাংলাদেশের কোন অঞ্চলগুলোতে, বাংলাদেশের মধ্যে আবার দেখা যায় যে সব অঞ্চলে একই রকম ভূমিকম্প হয় না বা দুর্যোগ দেখা দেয় না, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম দুর্যোগের তফাৎ রয়েছে। তাহলে এটাও একটা ভৌগোলিক কারণ যে ওই অঞ্চলটাতে কম দুর্যোগ হয়, এই অঞ্চলটাতে এরকম দুর্যোগ হয়, কোন অঞ্চলে খরা বেশি, কোন অঞ্চলে খরা কম, মানে এইরকম। তাহলে আমরা এখন দেখব যে বাংলাদেশের যে ভূমিকম্প সে কোন অঞ্চলগুলোতে বেশি হয়, কোন অঞ্চলগুলোতে কম হয়, সেটা আমরা দেখব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখতে পাচ্ছ, এটা একটা বাংলাদেশের মানচিত্র। এটা কিসের মানচিত্র? বাংলাদেশের মানচিত্র। তাহলে এই মানচিত্রে আমি তিনটা অংশে ভাগ করা আছে, দেখো, এটা 1 নম্বর অংশ, 2 নম্বর অংশ, 3 নম্বর অংশ। তাহলে তোমরা একটু দেখো, ভূমিকম্প প্রবণ এলাকা। তাহলে ভূমিকম্প প্রবণ এলাকা, তাহলে আমরা দেখো এই যে ভূমিকম্প 1, এই যে ভূমিকম্প প্রবণ অঞ্চল 1, এই যে তোমরা দেখো লাল দাগ, এই যে এইটা হচ্ছে ভূমিকম্প প্রবণ অঞ্চল, এটা 1। এখানে অধিক মাত্রায় ভূমিকম্প হয়, এখানে অধিক মাত্রায় ভূমিকম্প হয়। এটা হচ্ছে উত্তর পূর্ব অঞ্চল। তোমরা দেখো, আমরা জানি এটা হচ্ছে উত্তর অঞ্চল, আর এটা পূর্ব অঞ্চল, আর এটা হচ্ছে উত্তর পূর্ব অঞ্চল। তাহলে আমরা বলবো অধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল হচ্ছে উত্তর পূর্ব অঞ্চল। তাহলে আমরা কি জানি? বাংলাদেশের অধিক ভূমিকম্প অঞ্চল হচ্ছে উত্তর পূর্ব অঞ্চল, এই অংশটা। তারপরে আমরা দেখবো, এই যে দেখো 2 নম্বরটাকে তোমাদের বইয়ে আলোচনায় নাই, এটাতে সেরকম কোনো ভূমিকম্প নয়, এখানেও ভূমিকম্প হয় কিন্তু তুলনামূলক কম। তাহলে এই যে ভূমিকম্প প্রবণ অঞ্চল 3, এই যে এটা হচ্ছে 3, এই যে এই অংশটা। তাহলে এই অংশটাকে আমরা কোন অঞ্চল বলবো? এটা, তাহলে আমরা জানি এটা যদি উত্তর হয় তাহলে এটা দক্ষিণ, তাহলে দক্ষিণ পূর্ব অংশ, দক্ষিণের সাথে এই যে এদিকে পূর্ব, না সরি, দক্ষিণের সাথে পশ্চিম অংশ। আমরা জানি এটা যদি উত্তর হয় এটা দক্ষিণ, এটা পশ্চিম, এটা পূর্ব, তাহলে এই সাইডটা দক্ষিণ পশ্চিম অঞ্চল। তাহলে দক্ষিণ পশ্চিম অঞ্চলে ভূমিকম্প পরিমাণটা কম, তুলনামূলক কম। তাহলে আমরা কি জানলাম? যে এই যে ভূমিকম্প অঞ্চল 2 আছে, এটাতে কম ভূমিকম্প হয় কিন্তু কম, আর এই যে এটাতে তুলনামূলক আরো কম, আর এটাতে সবচেয়ে বেশি অতিমাত্রায় ভূমিকম্প হয় এই অঞ্চলে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখলাম মানচিত্রে বাংলাদেশের ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলো আমরা দেখে নিলাম। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, তোমাদের বইয়ে এই ছবিটা দেওয়া আছে। দেখো, এটা একটা বড় ধরনের ভূমিকম্প, বিশাল বিশাল বিল্ডিং। এই দেখো, বিল্ডিং গুলো ভেঙে গেছে ভূমিকম্পের ফলে, কম্পন সৃষ্টি হওয়ার ফলে এটা হেলে দুলে পড়ে যায়। তাহলে এই বিল্ডিং গুলোকে অবশ্যই আরো শক্তিশালী ভাবে বানাতে হবে ভূমিকম্পকে রক্ষা করতে। এটা হচ্ছে
ভূমিকম্পের যে প্রস্তুতি সেখানে আমরা বলবো। তাহলে আমরা কি যে বড় ধরনের ভূমিকম্প, তাহলে আমরা একটা বিষয় জানি যে বড় ধরনের জন্য ভূমিকম্প সংঘটিত হয়, এই ভূমিকম্পের ফলে কিছু দুর্যোগের সংঘটিত হয় পরবর্তীতে, সুনামি, সিডোর অথবা বন্যা আশঙ্কা থাকে, তার কারণে একটা ঢেউয়ের সৃষ্টি হয়, বন্যার সৃষ্টি হয়, সেখানে ক্ষয়ক্ষতি হয়। তাহলে আমরা জানি বড়দের ভূমিকম্প হলে দ্বিতীয় ঝুঁকি হিসাবে আমরা কি দেখতে পাই, সুনামি দেখতে পাই, আবার বন্যার আশঙ্কা আমরা দেখতে পাই। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো আসলে ভূমিকম্পের কারণটা কি। আমরা ভূমিকম্প কি সেটা তো জেনেছি, তাহলে ভূমিকম্পের কারণ কি? আমরা জানি এই পৃথিবী পৃষ্ঠ কিছু প্লেটের সমন্বয়ে গঠিত। আমাদের এই পৃথিবী পৃষ্ঠটা আছে, এটা কিছু প্লেটের সমন্বয়ে, প্লেট আছে এরকম প্লেটের সমন্বয়ে গঠিত। আর এই প্লেটগুলোর নিচের অংশে ভূকম্পের কিছু গলিত পদার্থ থাকে। আর এই প্লেটগুলো একটি অপরের সাথে কি ফাটল অবস্থায়, যেমন ফাটল অবস্থায় লেগে থাকে। যে পৃথিবীর যে এই যে ভূপৃষ্ঠটা কিছু প্লেটের সমন্বয়ে গঠিত, এই প্লেটগুলো একটি অপরটি দ্বারা ফাটল দ্বারা গঠিত। আর এর নিচের যে অংশটা আছে সেখানে কিছু গলিত পদার্থ থাকে। তাহলে এই গলিত পদার্থগুলো কি হয়, এই প্রাকৃতিক কোনো কারণে এগুলো বিচ্যুতি ঘটে, মানে সরে যায়। আর সরে যাওয়ার কারণে ভূকম্পনের যে প্লেটগুলো, এই প্লেটগুলোর বিচ্যুতি ঘটে যায়, একটি প্লেট আরেকটি প্লেটের উপরে উঠে যায়, আর তখন একটা কম্পনের সৃষ্টি হয়। আর এই কম্পনের ফলে এই ভূমিকম্পটা সৃষ্টি হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারলে, তাহলে পৃথিবীটা কিছু প্লেটের সমন্বয়ে গঠিত, আর এই প্লেটগুলো একটি অপরটি ফাটলের মতো করে জোড়া লাগা জয়েন্ট দ্বারা গঠিত, এবং এর নিচের অংশটা কিছু গলিত পদার্থ আছে। আর এই পদার্থগুলো কিছু কিছু সময় কি হয়, বিচ্যুত ঘটে, প্রাকৃতিক কোনো কারণে বিচ্যুত ঘটে যায়। আর এই বিচ্যুত ঘটার কারণে আবার এই ফাটল এই প্লেটেরও বিচ্যুত ঘটে, আর হওয়ার পরে একটি প্লেট আরেকটি প্লেটের উপরে উঠে যায়, এরকম কিছু মানে তারতম্য সৃষ্টি হয়। এর ফলে একটা কম্পনের সৃষ্টি হয়, এই কম্পনের কারণে তোমার এই ভূমিকম্পের সৃষ্টি হয়। তারপরে আমরা জানি এই যে সমুদ্রপৃষ্ঠ, আমরা জানি সমুদ্রের তলদেশ, এই সমুদ্রের তলদেশে কম্পনের ফলে ভূ অভ্যন্তরের অগ্নিগিরি উৎপাতের কারণে এবং ভূমিধস এই পাহাড় ধসের কারণে যে সৃষ্টি জাগতিক সৃষ্টি হয়, সেটা হচ্ছে ভূমিকম্প। এগুলাও কিছু কারণ, যে সমুদ্রের তলদেশে যে ভূকম্পনের সৃষ্টি হয়, অগ্নিগিরি ভূ অভ্যন্তরের যে অগ্নিগিরি এবং পাহাড় ধসের ফলে যে কম্পন, সেটা ওটা ভূমিকম্প। তাহলে ভূমিকম্পের কারণ আমরা জানলাম। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে তোমরা দেখো দুইটা ছবি দেখতে পাচ্ছ, ভূমিকম্প আগে করণীয়। তাহলে ভূমিকম্প যখন শুরু হবে তার আগে আমরা কি করবো, একটা প্রস্তুতির বিষয় আছে। ভূমিকম্পকে তো আমরা পুরোপুরি মোকাবেলা করা সম্ভব না, কিন্তু প্রস্তুতি গ্রহণ করলে তার ক্ষয়ক্ষতিটা সীমিত হবে, কম হবে বা সহনীয় পর্যায়ে থাকবে, সেটা আমরা দেখবো। এই যে তোমাদের বইয়ে ছবিটা দেওয়া আছে যে ভূমিকম্পর প্রবণ অঞ্চলগুলোতে এই যে সতর্কতা প্রচার অভিযান চলছে আর কি। এই যে তোমরা দেখতে পাচ্ছ মাইকিং করে ওই এলাকায়, বিশেষ করে আমরা এই দৃশ্যগুলো দেখতে পাই যে নদীমাতৃক যে এলাকাগুলো, উপকূল অঞ্চল, এগুলোতে তোমরা দেখতে পাবে। আমাদের অঞ্চলে যে এখানে ভূমিকম্পের প্রমাণ কম, আর সেখানে একটু কমই দেখতে পাই আমরা, কিন্তু ওই অঞ্চলতে মাইকিং করা হয়, যে জনগণকে সচেতন করে রাখা হয় যে তোমরা কিছু প্রস্তুতি গ্রহণ করবে। তাহলে অবশ্যই ভূমিকম্পের আগে আমাদেরকে এরকম জনগণকে সচেতন করে তুলতে হবে, তাহলে ভূমিকম্প থেকে আমরা কিছুটা রক্ষা পেতে পারি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে তোমরা দেখলে যে ভূমিকম্প আগে আমরা অবশ্যই যে বিভিন্ন টিভি চ্যানেলে তাদের যে সতর্ক বার্তা, এগুলো আমরা দেখবো এবং অন্যকে জানাবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে তোমরা দেখতে পাবে ভূমিকম্পের সময় করণীয়, ভূমিকম্পের সময় তোমরা কি করবে যখন ভূমিকম্প, এখন যদি ভূমিকম্প ঘটে যায়, আমি এখানে আছি, তাহলে আমি এখন কি করব, সেই বিষয়টা বলা হয়েছে। ভূমিকম্পের সময় তোমরা বাসায় আছো, এই মুহূর্তে তোমরা কি করবে, দেখো ভূমিকম্পের সময় করণীয়। এই যে তোমরা দেখতে পাচ্ছ যে ছোট শিশুরা তোমাদের মতো যারা স্কুলে আসছে, দেখো স্কুলে বেঞ্চের নিচে তারা অবস্থান করতেছে। এটা আছে নিয়ম যে বিল্ডিং বাড়িতে থাকলে যে বিল্ডিং এর যে বিম আছে, সেই বিমের নিচে বা পিলারের নিচে থাকতে হবে, এই যে শক্ত পদার্থের নিচে অবস্থান করতে হবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ টেবিলের নিচে এই যে শিশুটা অবস্থান করতেছে। তাহলে ভূমিকম্প হলে তোমরা মাথা না গরম করে, দৌড়াদৌড়ি না করে, তোমাদেরকে ঠান্ডা মাথায় অবশ্যই এরকম নিরাপদ জায়গা থেকে অবস্থান করতে হবে।
কোনো উঁচু বিল্ডিং এর পাশে থাকা যাবে না, খোলা জায়গায় যেতে হবে এবং এইরকম চেয়ার টেবিলের নিচে অবস্থান করতে হবে, শক্ত পদার্থের নিচে অবস্থান করতে হবে, তাহলে আমরা কিছু রক্ষা পেতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, যখন ভূমিকম্প হয়ে গেল তারপরে করণীয়টা কি? ভূমিকম্প পরে করণীয়, তাহলে তোমরা নিশ্চয়ই জানো ভূমিকম্প হওয়ার পর অবশ্যই কিছু ক্ষয়ক্ষতি হয়ে যায়, রাস্তাঘাট, বাড়িঘর, প্রাণহানি, অনেক জিনিসপত্র নষ্ট হয়ে যায়। তাহলে তখন আমরা কি করব? তাহলে অবশ্যই আমরা তোমরা দেখতে পাচ্ছ এই যে আমাদের বিশেষ বাহিনী, দমকল বাহিনী অথবা আমরা বলি ওই যে ফায়ার সার্ভিস এবং অনেক স্বেচ্ছাসেবক এবং তোমরাও যারা ভালো থাকবে তাদেরকে অবশ্যই বেরিয়ে আসতে হবে উদ্ধার কাজ করার জন্য, যেখানে অনেকের হতাহতি বা মানুষ মারা যেতে পারে, তাহলে তাদেরকে উদ্ধার করা এবং স্বাস্থ্যসেবা প্রদান করা এটা আমাদের দায়িত্ব। তাহলে অবশ্যই ভূমিকম্পের পরে এই বিষয়গুলো আমাদেরকে করণীয় থাকবে, আরো অনেক করণীয় আছে। তাহলে তোমরা অবশ্যই এই যে দেখতে পাচ্ছ ভূমিকম্প হওয়ার পর এই করণীয়গুলো করতে হবে। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা, ভূমিকম্পের ফলাফল তো জানো, ভূমিকম্প হওয়ার পর কি ঘটে ওটা তো আমরা দেখলাম। আসলে আমরা কি করব, কিন্তু কি হয়ে যায় এই যে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এই যে বাড়িগুলো কিভাবে ভেঙে গেছে, দেখো এই দালানগুলো, এই যে বড় বড় বাড়িগুলো ভেঙে গেছে, লোকজন কি বিপদের মধ্যে আছে এবং এই যে কিছু বাচ্চা মানুষজন মারা গেছে দেখো কিভাবে। তাহলে ভূমিকম্পের ফলে মানুষের বাড়িঘর, রাস্তাঘাট, অফিস আদালত, মানুষ মারা যায়, পশু এবং জীবন অনেক প্রাণহানি ঘটে যায়। তাহলে ভূমিকম্পের ফলে এই সমস্ত ক্ষতি সাধন হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব তোমাদের যে বই, তোমাদের যে পাঠ্য বইটা আছে যে তোমরা দেখতে পাচ্ছ, এই বইয়ে কি আলোচনা আছে তোমরা এখন আমার আলোচনাগুলোর সাথে তোমরা একটু মিল করলেই বুঝতে পারবে। তাহলে আমরা এখন দেখি তোমাদের বইয়ের সাথে যে বই আলোচনা, পৃষ্ঠা নাম্বার 54 আর 55, তোমাদের যে ভূমিকম্প আলোচনাটা আছে পৃষ্ঠা নাম্বার 54 এবং 55, তোমরা অবশ্যই সামনে রাখবে বইটা। এই যে তোমরা দেখতেছো তোমাদের বইয়ে এই যে পার্ট 4 ভূমিকম্প। তাহলে আমরা এখন দেখব যে ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের ভূমিকম্প নিশ্চিত ঝুঁকি রয়েছে, যেটা আমি আগে আলোচনা করলাম যে ভৌগোলিকভাবে বাংলাদেশ এই অঞ্চলে এই ভৌগোলিকভাবে অবস্থানের কারণে বাংলাদেশ নিশ্চিত ঝুঁকির মধ্যে রয়েছে, যেখানে ভূমিকম্প হতে পারে। পাশের মানচিত্রে যেটা আমি পরে তোমাদের দেখাচ্ছি, ওখানেও দেখালাম, পাশের মানচিত্রে এলাকা 1-এ উত্তর পূর্ব অঞ্চল আমি বলেছি যে উত্তর তার পূর্বাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল অধিক ভূমিকম্প প্রবণ, এই অঞ্চলে অধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল। এবং এলাকা 3 শেষের দিকে যেটা বললাম যে দক্ষিণ পশ্চিমা অঞ্চল, যেটা তাহলে দক্ষিণ পশ্চিমা অঞ্চল, খুলনা থেকে যে এলাকাগুলো সাতক্ষীরা, বাগেরহাট, দক্ষিণ পশ্চিমা অঞ্চল, এই দক্ষিণ পশ্চিমা অঞ্চল তুলনামূলক কম ভূমিকম্প প্রবণ। তাহলে অবশ্যই মানচিত্রে আমরা দেখবো দক্ষিণ পশ্চিমা অঞ্চল সেটা আছে তুলনামূলক কম ভূমিকম্প প্রবণ। এই যে এরপর আমাদের এই ছবিটা তোমাদের বইয়ে দেওয়া আছে যে বড় ধরনের ভূমিকম্প, যেটা আমি এর আগেও তোমাদের দেখালাম, যে দেখো বড় ধরনের ভূমিকম্প হলে এর দ্বিতীয় ঝুঁকি হিসাবে সুনামি ও বন্যা হওয়ার আশঙ্কা থাকে। তোমাদেরকে এর আগে বললাম যে একটা বড় ভূমিকম্প হলে এরপরে আরো একটা প্রাকৃতিক দুর্যোগ যেমন সুনামি অথবা বন্যা, এটার আশঙ্কা থাকে। কারণ এই যে একটা ঢেউ সৃষ্টি হয়, ঢেউ সৃষ্টি বন্যার প্রাদুর্ভাব দেখা যাবে, আবার ঝড়েরও সৃষ্টি হতে পারে, সুনামির সৃষ্টি হতে পারে। তাহলে আমরা জানলাম যে বড় ধরনের ভূমিকম্প হলে এর দ্বিতীয় ঝুঁকি হিসাবে সুনামি ও বন্যা হওয়ার আশঙ্কা থাকে। এরপরে আমরা দেখব যে ভূমিকম্প পূর্বকালীন এবং পরবর্তী এরকম 3টা প্রস্তুতি রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখব নিচের পূর্ব প্রস্তুতিগুলোকে ভূমিকম্পের আগে, ভূমিকম্প চলাকালীন, ভূমিকম্পের পরে, এই 3টি ভাগে ভাগ করা যায়। তাহলে ভূমিকম্পের যে প্রস্তুতি ভূমিকম্প সম্পর্কে সেটাকে 3টা ভাগে ভাগ করি। তাহলে ভূমিকম্পের আগে, ভূমিকম্প চলাকালীন আর ভূমিকম্পের পরে এই প্রস্তুতিগুলো গ্রহণ করতে হবে। সেগুলো কি? ভূমিকম্পের সময় আগে ও পরে কি করতে হবে সে বিষয়ে মানুষকে সতর্ক করতে একটি পোস্টার তৈরি করে কাজটি করতে হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই জানো যে আমরা এরকম পোস্টার ছাপি, পোস্টারে কিছু সতর্কতা বাড়িয়ে থাকে, অর্থাৎ বলা থাকে যে এই কাজগুলো করতে হবে। তাহলে সেই কথাগুলো কি আমরা একটু দেখি, তোমরা একটু লক্ষ্য করো। তোমাদের বইয়ে দেওয়া আছে পুরোপুরি শান্ত থাকতে হবে। তাহলে অবশ্যই ভূমিকম্পের সময় শান্ত থাকতে হবে, যে ছুটাছুটি করা যাবে না,
আতঙ্কিত হয়ে ছুটাছুটি করা যাবে না, মানে আতঙ্কিত ছুটাছুটি করলে আরো দুর্ঘটনা ঘটতে পারে, তাই আতঙ্ক ছুটাছুটি করা যাবে না। বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে রাখতে হবে। তাহলে সুপ্রশিক্ষিত আমরা জানি অবশ্যই আমাদের শরীরে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো মাথা। তাহলে আমরা যদি শুয়ে থাকি তাহলে অবশ্যই আমাদের মাথাকে বালিশ দ্বারা ঢেকে রাখতে হবে। কাঠের টেবিল বা শান্ত কোনো আসবাবপত্রের নিচে আশ্রয় নিতে হবে। তাহলে কাঠের টেবিল বা শক্ত কোনো, মানে কাঠের টেবিল বা শক্ত কোনো আসবাবপত্রের নিচে, যদি আমাদের আশেপাশে কাঠের টেবিল বা শক্ত কোনো আসবাবপত্র থাকে তার নিচে আমাদেরকে অবস্থান করতে হবে। বারান্দা, আলমারি, আলাদা জানালা বা ঝুলানো ছবি থেকে দূরে থাকতে হবে। তাহলে শিক্ষার্থী বারান্দা, আলমারি বা ঝুলানো কোনো ছবি থেকে দূরে থাকতে হবে, কারণ এগুলো সিটকে গায়ের উপর পড়তে পারে, দুর্ঘটনা ঘটতে পারে, এই জন্য এগুলো থেকে দূরে থাকতে হবে। পাকা দালানে থাকলে বিমের পাশে দাঁড়াতে হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আগেই বলছি যে আমরা পাকা বিল্ডিং এ যদি থাকি, যেখানে বিম দেওয়া আছে, যেখানে পিলার দেওয়া আছে, তার নিচে অবস্থান করতে হবে, কারণ ওই জায়গাটা হচ্ছে শক্ত বা শক্তিশালী, ওর নিচে থাকলে একটু নিরাপদে থাকা যাবে। আর প্রথম ভূমিকম্প থেমে যাওয়ার পর সার্বিকভাবে বের হয়ে খোলা জায়গায় যেতে হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথম ভূমিকম্প হওয়ার পর সারিবদ্ধভাবে আমরা খোলা জায়গায় বেড়ে যাব। তাহলে অবশ্যই আমাদেরকে নিরাপদে থাকার জন্য খোলা জায়গায় যেতে হবে। তাহলে প্রথম ভূমিকম্প শেষ হওয়ার পর অবশ্যই আমাদেরকে সারিবদ্ধভাবে খোলা জায়গায় যেতে আশ্রয় গ্রহণ করতে হবে। প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা বাড়িতেই রাখতে হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, যে কোনো দুর্ঘটনা তো ঘটতেই পারে, তাহলে অবশ্যই আমরা যেন প্রাথমিক ট্রিটমেন্ট বা চিকিৎসা দিতে পারি সেই ব্যবস্থাটা আমাদেরকে করে রাখতে হবে। তাহলে হয়তো একটু সময় নিয়ে আমরা উন্নত কোনো চিকিৎসা নিতে পারবো, তাহলে অনেক ক্ষয়ক্ষতি থেকে আমরা রেহাই পেতে পারি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে তোমরা ভূমিকম্প সম্পর্কে জানলে, তোমাদের বইয়ের বিষয়টা তোমরা অবশ্যই যদি ক্লাসটা দেখে থাকো তাহলে সমস্যা হওয়ার কথা না। তাহলে ভূমিকম্প কি সেটা বলেছি, ভূমিকম্পের কারণগুলো কি, ফলাফল, ভৌগোলিকভাবে আমরা বাংলাদেশের অবস্থানের কারণে ভূমিকম্প হতে পারে, বড় ধরনের ভূমিকম্পের পর কি ঘটতে পারে, এই যে বিষয়গুলো তোমরা জানলে, প্রস্তুতিমূলক বিষয়গুলো জানলে, তাহলে অবশ্যই এগুলো তোমরা মনে রাখবে। হ্যাঁ, এখন আমি তোমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি, এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ে নিবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দাও। তাহলে নিচের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও। কি কারণে বাংলাদেশ নিশ্চিত ঝুঁকির মধ্যে রয়েছে? কি কারণে বাংলাদেশ নিশ্চিত ঝুঁকির মধ্যে রয়েছে? ভৌগোলিক কারণে। বাংলাদেশ যে ভৌগোলিক কারণে অবস্থান, সেই অবস্থানের কারণে নিশ্চিত ঝুঁকির মধ্যে রয়েছে। বড় ধরনের ভূমিকম্প হলে এর দ্বিতীয় ঝুঁকি হিসাবে কোনটি হওয়ার আশঙ্কা থাকে? একটা বড় ধরনের ভূমিকম্প হয়, এর দ্বিতীয় ঝুঁকি হিসাবে পরে যে ঘটনা ঘটতে পারে, সুনামি এবং বন্যা দেখা দিতে পারে। আর বাংলাদেশের অধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল কি? তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, অঞ্চল 1 যেটা দেখালাম, উত্তর পূর্ব অঞ্চল, যেটাতে অধিক ভূমিকম্প হয়। তাহলে বাংলাদেশের তুলনামূলক কম ভূমিকম্প অঞ্চল কি? তাহলে বাংলাদেশের তুলনামূলক কম যে ভূমিকম্প প্রবণ অঞ্চল সেটা কি? সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিমা অঞ্চল, যেটা 3 নম্বর অঞ্চলে আমি দেখেছি, দক্ষিণ পশ্চিমা অঞ্চল তুলনামূলক কম ভূমিকম্প প্রবণ। আর ভবন নির্মাণের ক্ষেত্রে কি অবলম্বন করতে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া যায়? তাহলে ভূমিকম্প ভবন নির্মাণের ক্ষেত্রে আমরা কি করতে পারি? সরকারিদের নির্দেশনা, সেই নির্দেশনা মানতে পারি। বিল্ডিং কোড আছে, সেই বিল্ডিং কোড অনুযায়ী যদি আমরা ভবন নির্মাণ করি তাহলে হয়তো ভূমিকম্প থেকে রেহাই পেতে পারি। সে কথাটা বলা যায়। ভূমিকম্প মোকাবেলায় পূর্ব প্রস্তুতিগুলোকে কয় ভাগে ভাগ করা হয়েছে? তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, ভূমিকম্প মোকাবেলায় যে পূর্ব প্রস্তুতিমূলক যে বিষয়গুলো, সেটাতে 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটা ভূমিকম্পের আগে, ভূমিকম্প চলাকালীন আর ভূমিকম্পের পরে আমরা কি করব, সেই 3টা ভাগের কথা বলা আছে। এখন তো কাঠামোবদ্ধ প্রশ্ন উত্তর। ভূমিকম্প কি? আমরা আগেই বলেছি যে পৃথিবীর কোনো কঠিন অংশে, ভূত্বকের কঠিন অংশে কোনো সময় প্রাকৃতিক কোনো কারণে কম্পনের সৃষ্টি হয়, তখন সেই আকস্মিক কম্পনকে আমরা ভূমিকম্প বলি। আর বাংলাদেশের নিশ্চিত ঝুঁকির মধ্যে রয়েছে কেন? কারণ বাংলাদেশ ভৌগোলিকভাবে দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থান, এখানে ভূমিকম্প প্রবণ এলাকা, এই জন্য এখানে ভূমিকম্প ঝুঁকির মধ্যে রয়েছে বাংলাদেশ। আর ভূমিকম্প মোকাবেলার 4টি করণীয় লেখো। যারা সুপ্রিয় শিক্ষার্থী, এই করণীয়গুলো বলছি। ভূমিকম্প মোকাবেলায় আমরা কি করব? অবশ্যই আমাদেরকে জনগণকে সচেতন করতে হবে,
আমাদেরকে আমাদের যে বিল্ডিংগুলো করবো সেই বিল্ডিং করে অনুযায়ী সরকারের সতর্কতা অবলম্বন করতে হবে। অবশ্যই আমাদেরকে কিছু নিরাপদ জায়গায় থাকতে হবে, এরকম কিছু মানুষকে অবশ্যই ভূমিকম্প বিষয়ে সচেতন করতে হবে। এরকম যে 4টি করণীয় সেটা তোমাদেরকে লিখতে হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্লাস প্রায় শেষের দিকে। তাহলে তোমরা জানলে ভূমিকম্প কি, ভূমিকম্প কেন হয়, একটা ভূমিকম্পের পরে আরেকটা দ্বিতীয় ঝুঁকি হিসেবে কি রয়েছে, ভৌগোলিকভাবে ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ, সেটা কারণ কি, তারপর এগুলো পুরো প্রস্তুতি, বিভিন্ন প্রস্তুতিগুলো তোমরা জানলে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি এখানেই শেষ করব। তাহলে পরিশেষে আমি তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে ভালো থাকার জন্য শুভেচ্ছা জানিয়ে তোমরা অবশ্যই বাসায় থাকবে, নিরাপদে থাকবে, এই কামনা করে আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।